ট্রাফিক পক্ষের মধ্যে রাজধানীতে আইন মানছে না যানবাহনের চালক ও পথচারীরা, এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং ডিএমপির যুগ্ম কমিশনার মফিজউদ্দিন আহমেদের সাথে আমরা যোগাযোগ করতে চেষ্টা করছি। জনাব ইলিয়াস কাঞ্চন, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাইব, রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চলছে, আমরা অনেক প্রতিবাদ আন্দোলন দেখছি, ট্রাফিক পক্ষ এই ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে? যেসব বিষয়কে সামনে নিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে উঠেছিল সেসব বিষয়ের কতটা প্রয়োগ আপনি দেখতে পাচ্ছেন জনাব ইলিয়াস কাঞ্চন? গত 3 দিন ধরে ট্রাফিক সপ্তাহ পালন হচ্ছে, বিশেষ অভিযান চলছে, কিন্তু আসলে আমাদের দীর্ঘ সময়ের যে অভ্যাস যেটা হয়েছে সেই অভ্যাসের পরিবর্তন করতে গেলে আমি যেটা মনে করি, এর আগেও আমি সাজেশনটি দিয়েছিলাম যে এককভাবে পুলিশের পক্ষে এককভাবে এই কাজটি শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব নয়। এটি আমি যে আমার সাজেশনটা সেটা আবারও আমি স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হলো যে একটি সময় বেঁধে দেওয়া দেশের প্রতিটি ইনস্টিটিউশনকে, এমনকি কর্পোরেটে যারা কাজ করে কর্পোরেট মালিকদেরকে 3 মাসের একটা সময় দেওয়া, যে 3 মাসের মধ্যে স্কুলের কর্তৃপক্ষ তার স্টুডেন্টদেরকে, কলেজের কর্তৃপক্ষ তার ছাত্রদেরকে, ইউনিভার্সিটি এইভাবে, এবং কর্পোরেটে যারা কাজ করে তাদেরকে একটা নিয়মের মধ্যে আনা, সড়কে কিভাবে তারা চলাফেরা করবে, কিভাবে নিয়ম মানবে, কিভাবে তারা গাড়ি ব্যবহার করবে, সেই দায়িত্বটা আমি যেটি বলেছিলাম যে ভাগ করে দেওয়া, 3 মাসের সময় দিয়ে, যে তাদের লোকগুলোকে তারা একটা নিয়মের মধ্যে নিয়ে আসার জন্য, এবং এই 3 মাস পরে দিয়ে আইনটাকে কঠোরভাবে পালন করা। যদি কোনো মানুষ সড়কে যে সুযোগ সুবিধাগুলো আছে, যেভাবে সড়ককে ব্যবহার করা উচিত, সেইটি যদি না করে, তাহলে যে লোকটি এই ভায়োলেশন করবে তাকে যেরকম ফাইন করা উচিত আমি মনে করি, এবং সে যেখানে যে ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির সঙ্গে জড়িত থাকে, তাহলে সেই কর্তৃপক্ষকে এবং যারা চাকরিজীবী যারা যেখানে কাজ করে তাদেরকেও এই ফাইনের আওতার মধ্যে আনার জন্য আমি সাজেস্ট করছি। এখন আমি করছি এর জন্য যে কারণ আমাদের দেশের মানুষ নিজের যতক্ষণ পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ততার মধ্যে না পড়বে ততক্ষণ পর্যন্ত শুধু মুখের কথা দিয়ে তাদেরকে কিন্তু আপনার গিয়া অ্যাওয়ারনেসের মধ্যে আনা যাবে না, সুশৃঙ্খলার মধ্যে আনা যাবে না। এটি একটি ব্যাপার। এবং এই সঙ্গে আমি বলবো যে যেমন সংগঠনগুলো যেগুলো আছে, পরিবহন সেক্টরে যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোকেও আমি বলবো যে চালকরা যে বেপরোয়াভাবে যে গাড়ি চালাচ্ছে যারা, এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া যারা গাড়ি চালাচ্ছে, নিয়ম মানছে না, কথা শুনছে না, সেই জায়গায় কেন আমরা ওই তাদের সংগঠনগুলোকে, তাকে এবং তার সংগঠনকে কেন আমরা এই ব্যাপারে দায়ী করছে না, কেন আমরা তাদেরকে কেন দায়িত্বটা? জনাব ইলিয়াস কাঞ্চন, আপনি যেহেতু এই বিষয়ে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন, আমরা দুটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। যে একটি হচ্ছে যে গত বছর নিরাপদ সড়ক চাই আন্দোলনের ক্ষেত্রে সকল পক্ষ একমত হয়েছিলেন যে দেশের রাস্তায়, বিশেষ করে রাজধানীর রাস্তায় ফিটনেসহীন আর একটি গাড়িও চলবে না। বলা হয়েছিল যেই ড্রাইভিং লাইসেন্স যাদের নেই তারা কোনোদিন আর গাড়িতে ড্রাইভিং করতে পারবেন না। সেই ব্যাপারটি এনশিওর করবে হচ্ছে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, সেই ব্যাপারটি এনশিওর করবে হচ্ছে মালিক কর্তৃপক্ষ, শ্রমিক পক্ষ, তারা সবাই মিলে একমত হয়েছিল। যাত্রী সাধারণ বলেছিলেন যে তারা আসলে রাস্তায় আইন কানুন মেনে চলবে। তার কতটা প্রয়োগ আপনি আসলে দেখছেন এই মুহূর্তে? আমাদের সন্তানরা যেভাবে এইটিকে প্রয়োগ করেছিল সেইভাবে কিন্তু প্রয়োগটা হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আমি বলতে চাই। যে আমাদের সন্তানরা যখন রাস্তায় নেমেছিল তখন প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ভয় কিন্তু কাজ করছিল, কিন্তু কারণ এত সংখ্যায় আমাদের সন্তানরা ছিল যে তা কেউ যদি ভায়োলেশন করে, এমনকি মন্ত্রী মিনিস্টারদেরকে পর্যন্ত তারা রাস্তায় আটকিয়ে দিয়েছে এবং কোনো কথাই শোনে নাই, কিন্তু আইন না মানা পর্যন্ত তাদেরকে কিন্তু ছাড়ে নাই। কিন্তু এই যে দৃঢ়তা যেটি আমাদের সন্তানদের আমাদের সন্তানরা দেখিয়ে গেছে, তার জন্য প্রত্যেকেরই একটা কিন্তু ভাব জেগেছিল যে তারা এটিকে মেনে নেবে। কিন্তু পরবর্তী সময় যখন আমাদের সন্তানরা যখন রাস্তা থেকে চলে গেল, তারা কথা দিয়েছিল, কিন্তু আমাদের এখানে আসলে কথা দেওয়া এবং কথার বরখেলাপ করাটা এটাই একটা নিয়মে পরিণত হয়েছে। তো এই জায়গায় আইনের যে মানে কঠোরতা সেইটা কিন্তু আমাদের সন্তানরা দেখিয়েছে, কিন্তু
আইন রক্ষাকারী বাহিনী যারা, তারা কিন্তু সেইভাবে কিন্তু আইনটাকে কিন্তু আপনার সেভাবে বাস্তবায়ন করছে না। কারণ একটু আগে আপনার যে প্রতিবেদন সেখানে আমি দেখেছি যে পুলিশের পাশ দিয়ে পুলিশ সে মোবাইলে কথা বলছে, তার পাশ দিয়ে লোকেরা টপকিয়ে এই পার থেকে ওপারে যাচ্ছে। এইটি আপনার প্রতিবেদনে চলে আসছে। যেমন আপনি একটা উদাহরণ দেই যে আইনকে কঠোরভাবে প্রয়োগ করলে পরে যে এটা মেনে চলে, আদারওয়াইজ মানে না। সিঙ্গাপুরের উদাহরণ আমি দিতে পারি যে আপনারা জানেন, সকলেই জানি আমরা অনেকেই, যে সিঙ্গাপুরে একটা সময় মানুষগুলো খুবই উচ্ছৃঙ্খল ছিল, কিন্তু একজন প্রেসিডেন্টের কারণে, তার কঠোরতার কারণে, আইন সেভাবে কঠোর করার জন্য কিন্তু সেই দেশের মানুষ কিন্তু এখন আমি বলবো যে এশিয়া মহাদেশের মধ্যে এখন সবচেয়ে সভ্য মানুষ হিসাবে কিন্তু তারা পরিণত হয়েছে। তো একটি কথা প্রায় বলা হয় যে আমাদের দেশে বা বিশেষ করে রাজধানী শহরে আমরা যত বেশি লোকজন আছি, আমরা যদি আইন কানুন মেনে চলি, আমরা যদি ফিটনেসহীন গাড়ি না চলতে দেই, তাহলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন যারা যাত্রী সাধারণ আছেন, যারা অফিসগামী কমিউটাররা আছেন তারা। এবং আরো একটি ব্যাপার যেটি বলা হয় যে আইন কানুন খুব মেনে চললে আমাদেরকে খুব দুর্ভোগে পড়তে হবে, আমরা এটা আসলে সামলাতে পারবো না। এবং এই বিষয়টি কি ঠিক কিনা আসলে, এবং আমাদের লোকবল, জনবল এবং অন্যান্য বিষয়েরও সংকট রয়েছে। হ্যাঁ, এইটা আমি বলবো যে আসলে এটা একটা খেলা চলছে আর কি। এটা এক ধরনের খেলা। যখনই দেখা যায় যে এরকম ভাবে আইনকে প্রয়োগ করতে হয় কঠোরভাবে, যখন করা হয়, তখন তারা গাড়ি বন্ধ করে দেয়, তখন গাড়ির স্বল্পতা আসে, মানুষের মধ্যে একটা মানে এক ধরনের কষ্টদায়ক বিষয়গুলো তুলে আনে, তখন মানুষ এটা মানে প্রতিবাদ করে যে আমরা এইভাবে কিভাবে চলবো। কিন্তু আমার কাছে কথা হলো যে তাহলে কি আমরা এরকম মরতে থাকবো রাস্তার মধ্যে, এরকম যানজটের মধ্যে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলবো? এটা তো একটা সুরাহা তো আমাদেরকে করতে হবে। এবং এই সুরাহার জন্য কিন্তু আমার যে সাজেশনটা ছিল, সেই সাজেশনটা হলো গিয়ে যে আপনি দেখবেন যে বিআরটিসি এখনো কিন্তু যে নতুন গাড়ি আনানোর জন্য যে ব্যবস্থাটি করেছে, যে খুব সম্ভবত ১,১২০০ গাড়ি নতুন গাড়ি আসতেছে, কিন্তু এই যে ১,১২০০ গাড়ি চালাবে যারা, তাদের প্রশিক্ষণের জন্য কিন্তু কোনো রকমের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। তা আমি এই যে বলে আসছি যে চালকদেরকে প্রপার জায়গা থেকে, প্রপার ইনস্টিটিউশন থেকে তাদেরকে শিক্ষিত করে মানে দক্ষ করা, এবং তাদের মেন্টালি মানে যাতে সড়কে যেন আইন মানে সেই রকম মোটিভেশনাল মানে কোর্সগুলো করানো, সেইটি কেন হচ্ছে না আমার সেটা মাথায় ঢুকছে না। এটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু ইনস্টিটিউশনে কিন্তু কেউ যাচ্ছে না কিন্তু। তো আমরা এই যে আপনারা যে কাজ করেন, টেলিভিশনে কাজ করেন, আপনারা নিজেরাও কিন্তু আপনারা ট্রেনিং নিচ্ছেন আরো বেটার করার জন্য। আমি যেমন আমার কাজ যেটা করছি, আমার কাজের জন্য কিন্তু আমি বেটার করার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু এরা কেন করছে না, এবং এই ইনস্টিটিউশন কেন তৈরি হচ্ছে না, তাদেরকে কেন মানে আপনার প্রপারলি ট্রেন্ড আপ কেন করা হচ্ছে না, এটা আমার মাথার মধ্যে কিন্তু ঢুকছে না। এবং আরো একটি কথা বলবো যে শুধু যে চালকদেরকে এখন ট্রেনিং এর দরকার সেটা নয়, আমি মনে করি যারা রাস্তায় এই ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করছেন, পুলিশ যারা আছেন, তারাও কিন্তু এখন এই সিচুয়েশনের সঙ্গে কিন্তু প্রপার না, তাদেরকেও কিন্তু ট্রেনিং এর প্রয়োজন আছে। কারণ তারা এই ব্যবস্থাপনাগুলি ঠিক মতো তারা কিন্তু এটি করতেও পারছে না। এই যে আপনার এখনই দেখা যাচ্ছে যে পুলিশের সামনে দিয়ে তারা এই যে রাস্তা টপকে এই পার যাচ্ছে ও পার যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সেরকম কিন্তু ব্যবস্থা কিন্তু নিচ্ছে না। কিন্তু এটি যদি সিঙ্গাপুরে হতো তাহলে কিন্তু তার পানিশমেন্ট হতো, তার সাজা হতো। কিন্তু আমাদের এখানে বিশেষ অভিযান চলছে, সেই অভিযানের মধ্যেও যদি এই কাজগুলো হয় তাহলে তো হবে না। আরেকটি জিনিস সেটি হলো যে এখনো পর্যন্ত কি করে এই যে বাচ্চাদের আন্দোলনের পরে তারপরে অনেকগুলো কিন্তু আমাদের বিশেষ অভিযান গেছে, যেগুলো ট্রাফিক সপ্তাহ নামে কিংবা ট্রাফিক মাস নামে যে অভিযানগুলো গেছে, সেইগুলোর পরেও কি করে সাহস পায়, কি করে এখনো অভিযান চলা অবস্থার মধ্যে এই আনফিট গাড়িগুলো কিভাবে চলে, এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছাড়া সে কিভাবে গাড়ি চালাচ্ছে, এটা আমার কিন্তু মাথায় কিন্তু আমার ঢুকছে না। তাহলে এটাকে কিভাবে কে দেখবে? এটা দেখার দায়িত্ব আসলে কিভাবে করা উচিত সেইটা আমি আসলে বুঝতে পারছি না। তাহলে কি সঠিক দায়িত্ব কি পালিত হচ্ছে, নাকি আসলে মানে একটা নামকা বাস্তে একটা কিছু করা হচ্ছে? আপনি জানেন যে আমাদের সাথে ডিএমপির যুগ্ম কমিশনার জনাব মফিজউদ্দিন আহমেদও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে এই মুহূর্তে পুলিশের
যে বিষয়টি পুলিশ করতে পারে অথচ করতে আমরা যেরকম ভাবে দেখতে চাইছি সেরকম ভাবে করতে পারছে না, সেরকম কি কি বিষয় রয়েছে? আমি শুনতে পাচ্ছি না। জনাব ইলিয়াস কাঞ্চন, আমরা জানতে চাইছিলাম যে পুলিশের যুগ্ম কমিশনার মফিজুদ্দিন আহমেদ আমাদের সাথে যোগ দিবেন। আমরা জানতে চাইছি যে এমন কি বিষয় রয়েছে যেটি নিরাপদ সড়ক এবং রাজধানীতে যান চলাচলের সুগম করার জন্য পুলিশ করতে পারে অথচ করছে না, এরকম কি রয়েছে? প্রথম কথা হলো যে আমি বলবো যে আমরা দীর্ঘদিন আন্দোলন করার পর একটা আইন কিন্তু সংসদে পাশ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু আপনার গ্যাজেট আকারে হয়নি এবং যার জন্যে এই আইনটি কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কিন্তু আপনার পুলিশের যে বিশেষ অভিযান চলছে সেটা কিন্তু ওই পুরনো আইনের মাধ্যমেই কিন্তু এটা চলছে, কিন্তু নতুন আইনের যে বিষয়টি সেটি কিন্তু এখনো কিন্তু প্রয়োগ হচ্ছে না। কিন্তু নতুন আইনের মধ্যে অনেকগুলো ভালো দিক আছে এবং সেইখানে ফাইনের পরিমাণটা অনেক বেশি আছে, শাস্তির পরিমাণটাও বেশি আছে। তো এবং এই 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 জায়গাটা যদি আমরা নতুন আইনটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম তাহলে আমার মনে হয় যে পুলিশ এটাকে আরো মানে কার্যকর করতে পারত। নতুন আইনের কথা বলছেন আপনি ইলিয়াস কাঞ্চন। আমাদের সঙ্গে জনাব মফিজুদ্দিন আহমেদ আছেন, ডিএমপির যুগ্ম কমিশনার ট্রাফিক। জনাব মফিজুদ্দিন আহমেদ, দুটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। গত বছর যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছিল, একটি কথা একদম জোর দিয়ে বলা হয়েছিল যে ঢাকার রাস্তায় বা বাংলাদেশের কোনো রাস্তাতেই এখন কোনো ফিটনেসহীন গাড়ি আর চলবে না। এবং আরেকটি বিষয় যে লাইসেন্স পরীক্ষা করে যাদের আসলে প্রকৃত লাইসেন্স নেই সেই সব চালকও আসলে গাড়ি চালাতে পারবেন না। এই দুটি বিষয় আপনারা নিশ্চিত করতে পেরেছেন কিনা? জনাব ইলিয়াস কাঞ্চন এই বিষয়ে তার মতামত দিয়েছেন। পাশাপাশি তিনি এটিও বলছিলেন যে নতুন যে আইন হয়েছে সেই আইনটি যদি ইমপ্লিমেন্ট করা হতো বা প্রয়োগ করা হতো তাহলে এই বিষয়গুলি আরো ভালো করে করা যেত। জনাব মফিজুদ্দিন আহমেদ। জি জি, আপনাকে ধন্যবাদ। আসলে ছাত্র আন্দোলনের পরে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ব্যাপক অভিযান করা হয়েছিল। সেখানে অনেক গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়েছিল। আপনি যে পার্টিকুলারলি বললেন যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে তো আমাদের অভিযানটা চলমান। এটা আমরা আগেও করেছি, এখনো করছি, এটা করে যেতে হবে। তবে পাশাপাশি আমি মনে করি যে আমাদের এই বিআরটি ব্যবস্থা, তারপরে রুট ফ্রাঞ্চাইজ, এই জিনিসগুলো হলে এই ফিটনেসবিহীন গাড়িগুলো আস্তে আস্তে এমনিতেই ঝরে পড়বে। আসলে ফিটনেসবিহীন গাড়ি যেমন অপারেশন করার প্রয়োজন আছে, তো মানুষের সঠিকভাবে সঠিক উপায়ে চলাচলের তো একটা মাধ্যম দিতে হবে। কারণ ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী বিভিন্ন প্রয়োজনে এক প্রান্ত থেকে এক প্রান্তে চলাচল করে। সুতরাং আমরা গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযানও করি, আবার যাত্রীদের ভোগান্তি যাতে না হয় সেদিকেও আমরা চিন্তা ভাবনা করি। এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। জি, এই বিষয়টি আলোচনায় এসেছিল, কিন্তু আমরা একটু জানতে চাইছিলাম যে আপনি ট্রাফিকের যুগ্ম কমিশনারের দায়িত্বে আসার পর আপনি কিন্তু এই ব্যাপারে আপনার অবস্থান, আপনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, সাংবাদিকদের অনেকবারই কথা হয়েছে, তাদের সামনে আপনি বারবারই বলছিলেন যে আপনি আসলে সকল কিছুই একটি নিয়মের মধ্যে, একটি সিস্টেমের মধ্যে আনতে চান। এই বছর যখন ট্রাফিক পক্ষ চলছে, আমার মনে আছে যে প্রায় 2 বছর আগেও এই ব্যাপারে আপনি আপনার দৃঢ় অবস্থান বলেছিলেন। আমি জানতে চাইব যে আপনি ঢাকায় ফিটনেসহীন গাড়ি বা লাইসেন্সহীন ড্রাইভার, এই ক্ষেত্রে আপনি আসলে কত শতাংশ সাফল্য পেলেন? আর যদি প্রশ্নটা আর অন্যভাবে করি, যে ঢাকার রাস্তায় এখন কত শতাংশ গাড়ি ফিটনেসহীন বা কতজন ড্রাইভার আসলে খারাপ লাইসেন্স বা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন? এটা পার্টিকুলারলি বলা মুশকিল, বাট আমাদের যে প্রতিদিন ঢাকা শহরে 2 থেকে 3 হাজার প্রসিকিউশন হয়ে থাকে, তার একটি বড় অংশ কিন্তু ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিরুদ্ধে হয়ে থাকে। তো আমরা আসার কথা হলো এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমাদের এই বিআরটিসির প্রায় 600 গাড়ি আমাদের আসছে। আমরা রিসেন্টলি বিআরটিসির সাথে মিটিং করেছি, কিছু কিছু গাড়ি আসা শুরু করেছে। আমরা এই 600 গাড়ি দিয়ে আমরা মনে করি যে ঢাকা শহরের বেশ কয়েকটা রুটের আমরা পরিবর্তন আনতে পারবো।
আর আর বিআরটিসির পক্ষ থেকে রিসেন্টলি আমরা তাদের সাথে মিটিং করেছি, সেটা জানতে পারলাম যে নতুন ড্রাইভার তৈরির ব্যাপারে বিআরটি এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি শুধু এই সরকারি পক্ষ থেকে নয়, বেসরকারি পর্যায়েও এই উদ্যোগটা নেওয়া হবে। কারণ শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশে কিন্তু বৈধ ড্রাইভারের বা একটা বড় ধরনের একটা সংকট রয়ে গেছে। সুতরাং সেই ড্রাইভার তৈরি তো রাতারাতি হবে না এটা, বাট সবার প্রচেষ্টা থাকলে, উদ্যোগ থাকলে, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি মনে করি পর্যায়ক্রমে এই সংকটগুলো কাটিয়ে ওঠা যাবে। জনাব মফিজউদ্দিন আহমেদ, আরেকটি বিষয় আলোচনায় এসেছিল যে মানে জনগণকে উদ্বুদ্ধ করা আইন চলে, মানে এটি জনাব ইলিয়াস কাঞ্চন বেশি করে বলছিলেন যে যারা রাস্তায় চলেন তাদেরও আসলে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে নিয়মটা মেনে চলতে সাহায্য করা এবং কঠোরভাবে সেই নিয়ম প্রয়োগ করা। আমাদের একটি প্রতিবেদনের ছবি দেখে জনাব ইলিয়াস কাঞ্চন জানতে চাইছিলেন যে পুলিশের চোখের সামনে এই রাস্তা টপকানো ঘটনা ঘটছে, যেখানে সেখানে নেমে যাওয়ার ঘটনা ঘটছে, অনেক গাড়ি লক্কর চক্কর গাড়ি চলতে দেখছি আমরা, সেই সব বিষয়ে কঠোর হওয়া যাচ্ছে না কেন? আসলে নাগরিকদের ক্ষেত্রেও আবার অনেক সময় আপনারা সব ফিটনেসহীন গাড়ি তুলে দিতে পারবেন না, কিন্তু যেটি আসলে চোখেও দেখা যাচ্ছে যে এই গাড়ি রাস্তায় চলবার কথা নয়, সেই গাড়িও ঠিক পুলিশের সামনে চলছে কি করে? না, এটা আমি তো ওই কথাই বললাম যে আমাদের 600 বিআরটিসি যে গাড়ি আসবে, নতুন গাড়ি 300 ডবল টেকার, 200 এসি, 100 নন এসি। আমার যুক্তি হলো এই ধরনের বড় বড় কোম্পানির মাধ্যমে বা সরকারিভাবে গাড়ি এনে নতুন গাড়িগুলো প্রচুর পরিমাণে ঢাকা রাস্তায় নামিয়ে দিয়ে পুরাতন গাড়ি আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। আমি ইচ্ছা করলেই ঢাকার সমস্ত লক্ষ্যচক্কর গাড়ি কিন্তু দু এক দিনে বন্ধ করতে পারি, কিন্তু তাতে আমার জনগণের ভোগান্তির কথাও চিন্তা ভাবনা করতে হবে। আর আপনি পথচারীদের সচেতনতা এবং রাস্তার শৃঙ্খলার কথা যেটা বললেন, এই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগী হয়ে কাজ করে যাচ্ছি। আমাদের সাথে দেখবেন যে অতিরিক্ত পুলিশ সহ রেড ক্রিসেন্ট, বয় স্কাউট, গার্লস গাইড তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। তবে একটা জিনিস যেটা আমরা এখনো আসলে পুরোপুরি পারি না, যে আমাদের ইন্টারসেকশন বা রাস্তা শৃঙ্খলার ক্ষেত্রে যে ট্রাফিক সিগন্যাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে ব্যাপারে সিটি কর্পোরেশনের সাথে কাজ করে যাচ্ছি, কিন্তু এটা আমরাও পুরোপুরি, কারণ এই পথচারী পারাপার, যানবাহন চলাচলে এইটা আমরা যে হাত দিয়ে যে ম্যানুয়ালি কাজ করে থাকি, এটা আসলে পৃথিবীর কোথাও এভাবে করা হয় না। তো এই কাজটা করাও কিন্তু অনেক কষ্টসাধ্য। তো এই জিনিসটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে 39 জন কারিগরি জনবল দিয়ে একটা আমরা জনবল নিয়োগ প্রক্রিয়া দিন। আমরা এইটা পেলে আমাদের সিগন্যাল ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন আনতে পারবো। মফিজ ভাই, আমাদের হাতে খুব সময় নেই, আমরা খুব সরলভাবে দুটি জিনিস জানতে চাই। এক হচ্ছে যে সিগন্যাল লাইট নিয়ে, আসলে সিগন্যাল লাইটের আধুনিকরণ প্রক্রিয়া আপনি আরো ভালো জানেন, অন্তত 5-6 বছর আগে শুরু হয়েছে। এইটার অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চলেছে, এইটার বাস্তব এবং অবাস্তব দিকগুলি দেখানো হয়েছে। ঢাকা শহরে স্পিড বোঝার জন্য অনেকগুলি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট বসানো হয়েছে, যেগুলি দিয়ে আসলে স্পিড মাপা যায়। অনেকগুলি জায়গায় সিসিটিভি বসানো হয়েছে, কিন্তু অভিযোগ হচ্ছে এর কোনোটি প্রপারলি কাজ করছে না। কেউ কেউ এই অভিযোগও করছেন যে প্রতি বছর এগুলি আবার নতুন করে এই প্রক্রিয়াটি অব্যাহত রাখা হচ্ছে, কাজগুলি শেষ করা হচ্ছে না, কারণ এতে যত বেশি প্রক্রিয়া চলে বা যত বেশি প্রকল্প চলে তত বেশি কারো না কারো লাভ। এইটার আসলে প্রকল্পের সাথে আমরা আমাদের সংশ্লিষ্টতা নেই। এটা সিটি কর্পোরেশন থেকে প্রকল্পগুলো নেওয়া হয়ে থাকে, বাট এর পুরাপুরি সুবিধা এখনো আসলে আমরা ওইভাবে পাচ্ছি না। বাট আমরা যখন এই জিনিসগুলো টোটালি নিয়ন্ত্রণ করব, তখন হয়তো আমরা এই বিষয়টা টোটালি বলতে পারবো। জনাব মফিজউদ্দিন আহমেদ, জনাব ইলিয়াস কাঞ্চন, আপনাদের অনেক ধন্যবাদ